জামাত পরিকল্পিতভাবে আপনার স্পষ্ট আপনারা দেখেছিলেন, প্রথমে বলেছিল কাউন্সিলরদেরকে বা স্থানীয় সরকারদেরকে পুনর্বাসন করতে হবে। সেখানে আপনারা জানেন তারা ছিল এক একটা রাঘবওয়াল, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, তাদের নিতে চাইছিল। তাদের মূলত শুরুতেই তাদের গলদ ছিল। এরপর দেখেছেন তারা বলে স্থানীয় সরকার নির্বাচন আগে। পৃথিবীতে বা বাংলাদেশে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার বা নির্দলীয় সরকার জাতীয় নির্বাচন করবে, স্থানীয় সরকার নির্বাচন করে না। এরপরে আপনারা দেখেছেন যে বিচার আগে, বিচার একটা লেন্দি প্রক্রিয়া এবং স্বতন্ত্র বডি। আমরা যেহেতু নতুন বাংলাদেশ, সেখানেও কিন্তু তারা বলতেছে বিচার আগে, এটাও কিন্তু অযৌক্তিক। এরপর বলল সংস্কার আগে। আপনারা দেখেছেন যে এই আপনার জামাত সহ জামাত 28টা সংস্কার দিয়েছিল আমাদের সকলে মিলা। সেই সংস্কারের সাথে 3টা সংস্কার তারেক রহমান যোগ করে 31 দফা করেছে। সংস্কার কিন্তু ওনাদেরই, বলে যে আমরা সংস্কার চাই না, অথচ আমরাই সর্বপ্রথম সংস্কার চাই। এরপর বলছে বিচার চাই না। লজ্জাজনক, আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেব সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার চেয়েছে যে গণহত্যার জন্য বিচার করতে হবে। আবার সেকেন্ড টাইম আবারও একটা আবেদন দিয়েছে, তারপর তারা বলে বিচার চায় না। এবং এভাবে আমরা সব কিছু চাই, তবে পিআর আমরা চাই না। আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আপনার ভালো ভালো দেশ, ভারত, কোথাও এই পিআর পদ্ধতি নাই। পিআর পদ্ধতি আছে ইসরায়েল। এখন জামাত যদি আমাদেরকে ইসরায়েল বানাইতে চায়, জামাত যদি মনে করে সকাল বিকাল প্রধানমন্ত্রী চেঞ্জ করতে হবে, এইটা করতে হবে, দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, এবং এটা পরিকল্পিত যদি ভারতের কোনো ফর্মুলা থাকে, ভারত আর ইসরায়েল এক, আর ইসরায়েল যেহেতু আপনার এই জামাত পছন্দ করে পিআর চাচ্ছে, তাহলে আমি মনে করি যে এর সাথে একটা যোগসূত্র ইসরায়েল, জামাত এবং ভারত আছে, এবং ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশে অস্থির করতে চায় এবং সেইটা। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই, আমি তো বাংলাদেশের একজন নাগরিক, আমি তো 47কে মানি, আমি তো 52কে মানি, আমি তো 69কে মানি, আমি তো 71কে মানি, আমি তো 90কে মানি, আমি তো 24কে মানি। আপনারা কেন 71কে মানতে চান না? এখানে কিসের আলামত? আবার আপনারা বলবেন দেশপ্রেমিক, তাহলে তো আপনি দেশের স্বাধীনতা যদি আপনি না চান, তাহলে সেটা তো দেশই থাকে না। আর যদি দেশই না থাকে, আপনারা কিসের দেশপ্রেমিক? এবং আরও একটা কথা হচ্ছে যে এরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন 71 সালে সেনাবাহিনীর ভূমিকা, এবং আপনারা দেখেছেন 90-এ যখন সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব বলল যে আর একটা গুলি ছাত্রদেরকে আমি চালাতে পারবো না, সেই সময় এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলো। এরপর আপনারা দেখেছেন এই 24 সালে আমি জুলাই আন্দোলনে প্রতিদিন ছিলাম, আমার বাচ্চাকে নিয়েছিলাম, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আমাদের বিচার শুরু হয়ে গিয়েছিল। সেই জন্য আমি প্রত্যেক দিন গিয়ে দেখেছি। 3রা আগস্ট থেকে দেখলাম আর্মি আমাদের পেপারে, আর্মি বলতেছে আপনাদের পতন হবে। যখনই 5ই আগস্ট আর্মির সেনাপ্রধান বলল যে আর ছাত্র জনতার নামে কোনো আমরা গুলি চালাইতে পারবো না, অন্যায় করতে পারবো না, তাদের নামে মামলা দিতে পারবো না, তখনই কিন্তু যে শেখ হাসিনা গৌরব করে বলেছিল শেখ হাসিনা পালায় না, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সেনাবাহিনীকে এরা বিতর্কিত করে দিতেছে এনসিপিকে দিয়ে, কারণ এনসিপি আলারাও ম্যাক্সিমাম তাদেরই প্রোডাক্ট, তাই এইগুলো করে বিতর্কিত করে। আমি মনে করি বাংলাদেশে যদি সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব নেয়, সারা বাংলাদেশে স্পষ্টভাবে নির্বাচন যথার্থ হবে, সঠিক হবে, এবং আপনার এমন নির্বাচন হবে যে বিশ্বে এই নিরপেক্ষ নির্বাচন দেখেনি। পাশাপাশি নির্বাচন কমিশনকেও তারা বিতর্কিত করতেছে। আপনারা কি কখনো শুনেছেন যে কোনো প্রধান নির্বাচন কমিশন বা কমিশনাররা বলছে যে আমাদের যদি হস্তক্ষেপ করে, যদি নির্বাচন সঠিক হতে না দেয়, কেউ যদি আমরা সেটা করব, ব্যালট ছিনতাই হবে না, জাল ভোট হবে না, সেইটা যদি কেউ বাধা প্রদান করে আমরা পদত্যাগ করব, এইটা কিন্তু কখনো বাংলাদেশে বলে না। আমি বিশ্বাস করি আমি এই নির্বাচন কমিশনও যথার্থ এবং তারা নির্বাচন করবে সঠিকভাবে। তাই এই 2টা প্রতিষ্ঠান নিয়েও তারা বিতর্ক করতেছে। তাই আমি মনে করতেছি দেশকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই জামাত বা তাদের সাথে যারা সমর্থন দেয়, এবং এইটা ভারতের প্রেসক্রিপশন হতে পারে, এবং এমনকি শেখ হাসিনারও গোপনীয়ভাবে প্রেসক্রিপশন হতে পারে।